ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজ থেকে শুরু হচ্ছে আমাদের বায়োলজি লেকচার সিরিজ। ওকে, তো আজকে বায়োলজি লেকচার সিরিজে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে আমরা প্রখ্যাত জীববিজ্ঞানীদের সম্পর্কে পড়ব এবং প্রখ্যাত জীববিজ্ঞানীদের সম্পর্কে আলোচনার শেষে আজকে আমরা দেখে নেব যে আমাদের বায়োলজি লেকচার সিরিজে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামকে খেয়াল করে অর্থাৎ WBCS বা যে কোনো সরকারি চাকরির যে বায়োলজির জেনারেল নলেজ সেটাকে লক্ষ্য রেখে আমাদের মানে কি কি পড়বো সিলেবাস, ঠিক আমরা সিলেবাস সম্পর্কে আমাদের কন্টেন্ট সম্পর্কে আজকে আলোচনা করব। তো যারা ভিডিওটি নতুন দেখছো তাদের বলবো আমার অবশ্যই এটি নতুন চ্যানেল, এটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলের মধ্য দিয়ে আমি তোমাদের জেনারেল নলেজ পড়াবো এবং এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে আমার আরেকটি চ্যানেল এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেল, ঠিক এক্সাম সলিউশন। তো ওই চ্যানেলে আমি তোমাদের পড়াচ্ছি ম্যাথ অ্যান্ড ইংলিশ, ঠিক ওই চ্যানেলে আমি তোমাদের পড়াচ্ছি ম্যাথ অ্যান্ড ইংলিশ। তো যারা ম্যাথ অ্যান্ড ইংলিশ পড়তে চাও তারা নিশ্চয়ই অবশ্যই কি করবে, ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ওই চ্যানেলটি একটু ভিজিট করবে। ওকে, ভালো লাগলে ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে কথা না বাড়িয়ে আজকে আমরা প্রখ্যাত যে জীববিজ্ঞানী রয়েছেন সেই প্রখ্যাত জীববিজ্ঞানীদের জীবনী আমরা একটু দেখে নিই এবং তারা এই আমাদের এই বিজ্ঞান শাস্ত্রে কি কি তাদের অবদান রেখেছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে, চলো। তো প্রথমেই আমরা যে ভদ্রলোককে পাই, স্যার অ্যারিস্টটলকে পাই। ঠিক, স্যার অ্যারিস্টটল জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্টের জন্মেরও অনেক আগে। তোমরা দেখতে পাচ্ছ 384 বিসি থেকে 322 বিসি পর্যন্ত তার জীবনকাল ছিল, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 400 বছর আগে তিনি এসেছেন আমাদের এই পৃথিবীতে। ঠিক, তো অ্যারিস্টটলকে বলা হয় তিনি জীববিজ্ঞানীর জনক। ওকে, তাহলে জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? স্যার অ্যারিস্টটলকে বলা হয় জীববিজ্ঞানের জনক। তো স্যার অ্যারিস্টটল আসার আগে পৃথিবীতে যে ধারণা ছিল যে বলা হতো যে এখানে দেখো বলা হতো যে পচা বস্তু থেকে জীবের সৃষ্টি হয়, যে কোনো পচা বস্তু থেকে জীবের সৃষ্টি হয়। তো এই ভ্রান্ত ধারণার তিনি কিন্তু প্রতিবাদ করেন। ঠিক আছে, তারপরে তিনি কি করেন, সন্তান ও ডিমের প্রসবের প্রকৃতি অনুসারে প্রাণী জগৎকে তিনি শ্রেণীবিভাগ করেন। ঠিক আছে, তিনি আরো একটি বড় কাজ করেন সেই সময়ে দাঁড়িয়ে, তিনি সমুদ্রে বসবাসকারী যে তিমি আর ডলফিন সেটাকে তিনি মৎস্য জগৎ থেকে আলাদা করেন সর্বপ্রথম। ভাবতে পারছো সেই যুগে দাঁড়িয়ে তিনি এগুলো করেছেন। ওকে, চলো নেক্সট আমরা দেখছি স্যার ভেসালিয়াস। স্যার ভেসালিয়াসকে দেখছি। স্যার ভেসালিয়াস 1514 থেকে 1564 তার জীবনকাল ছিল। তো তিনি স্যার ভেসালিয়াসের বিরাট বড় কৃতিত্ব হচ্ছে তিনি অ্যানাটমির জনক। ঠিক, অ্যানাটমির জনক তাকে বলা হয়, স্যার ভেসালিয়াসকে বলা হয় ফাদার অফ অ্যানাটমি। ঠিক, ফাদার অফ অ্যানাটমি। অ্যানাটমি মানে কি? শরীর স্থান, মানে আমাদের শরীরের কোন জায়গায় কি থাকে, কোন অঙ্গ থাকে সেইটা নিয়ে পড়াশোনাকে বলা হয় অ্যানাটমি। তাই প্রাণীদের তথা মানুষের অ্যানাটমি অর্থাৎ শরীর স্থান সম্পর্কে প্রথম তিনি আলোকপাত করেন, তাই তাকে আধুনিক অ্যানাটমির জনক বলা হয়। বোঝা গেল? তাহলে আধুনিক অ্যানাটমির জনক হচ্ছেন স্যার ভেসালিয়াস। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ। তো তিনি মানবদেহের অস্থি ও পেশির সম্পর্কে নানান তথ্য দেন। ঠিক আছে, এছাড়াও তিনি মানুষের স্কাল এবং কুকুরের স্কালকে পার্থক্য নিরূপণ করেন, যে মানুষের স্কাল আর কুকুরের স্কাল দুটি আলাদা। ঠিক, বেশ। নেক্সট হচ্ছেন স্যার উইলিয়াম হার্ভে। স্যার উইলিয়াম হার্ভে হচ্ছে ব্লাড সার্কুলেশনের যে পদ্ধতি সেটাকে তিনি প্রথম পর্যবেক্ষণ করেন এবং শারীরবৃত্তীয় বা ফিজিওলজির জনকও কিন্তু স্যার উইলিয়াম হার্ভেকে বলা হয়। স্যার উইলিয়াম হার্ভেকে শারীরবৃত্তি বা ফিজিওলজির জনক বলা হয়। তাছাড়া তার মেইন যে কাজ সেটা হচ্ছে মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি সর্বপ্রথম তিনিই পর্যবেক্ষণ করেন। ওকে, আর তিনিই প্রমাণ করেন যে প্রাণীদেহের রক্ত প্রবাহ একমুখী, অর্থাৎ কি হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে সারা দেহে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে এবং সারা দেহ থেকে অশুদ্ধ রক্ত নিয়ে শিরা হৃৎপিণ্ডে ফিরে আসে। এটি তিনি প্রথম পর্যবেক্ষণ করেন হয়েছে। তাছাড়াও কি রক্ত প্রবাহকে সচল রাখায় হৃৎপিণ্ডের ভূমিকা তিনি প্রথম বলেন। ঠিক আছে, তো আস্তে আস্তে ধীরে ধীরে যেই সমস্ত বিজ্ঞানীদের বিভিন্ন মতবাদ সেগুলো পরবর্তী সময় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন। ওকে, চলো নেক্সট হচ্ছেন স্যার অ্যান্টন
ভন লিউভেনহক। স্যার অ্যান্টন ভন লিউভেনহক তোমরা ছবি দেখতে পাচ্ছ, ইনি কিন্তু সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন। তাহলে সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র কে তৈরি করেন? সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন স্যার অ্যান্টন ভন লিউভেনহক। এছাড়াও স্যার লিউভেনহক কি করেন? তিনি প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেন। ঠিক আছে, অর্থাৎ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম নামক ব্যাকটেরিয়া থেকে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম ব্যাকটেরিয়া থেকে সর্বপ্রথম তিনি জীবন্ত কোষ আবিষ্কার করেন। আর তোমরা জানো স্যার রবার্ট হুক কি করেন? স্যার রবার্ট হুক কর্কের যে ছাল বা কর্কের যে বার্ক, সেই কর্কের ছাল থেকে তিনি প্রথমে মৃত কোষ আবিষ্কার করেন স্যার রবার্ট হুক সর্বপ্রথম। কিন্তু স্যার লিউভেনহক কি করেন? স্যার লিউভেনহক প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেন। মাথায় রাখবে, প্রথম জীবন্ত মানে লিভিং সেল। তাহলে স্যার লিউভেনহক কি করেন? স্যার লিউভেনহক সর্বপ্রথম লিভিং সেল আবিষ্কার করেন, আর ডেড সেল সর্বপ্রথম আবিষ্কার করেন হচ্ছে স্যার রবার্ট হুক। ওকে, তো আর প্রথম জীবাণু, ঠিক আছে, প্রথম জীবাণু কে পর্যবেক্ষণ করেন? প্রথম জীবাণু কিন্তু স্যার অ্যান্টন ভন লিউভেনহক পর্যবেক্ষণ করেন, যেটাকে আমরা মাইক্রোবস বলি। ওকে, এছাড়াও তিনি কি করেন? মাছ, উভচর প্রাণী এবং মানুষের লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা আরবিসি বলি, অর্থাৎ রেড ব্লাড কর্পাসলস, সেটার মধ্যে পার্থক্য তিনি প্রমাণ করেন সবার প্রথম। ওকে, তো গেল স্যার লিউভেনহকের কথা। এরপর আসছি আমরা স্যার লুই প্যাস্চার। দেখো, স্যার লুই পাস্তুর বলো বা লুই প্যাস্চার বলো, যেটাই বলো সেটাই ঠিক। স্যার লুই প্যাস্চারের কিন্তু চিকিৎসা বিজ্ঞানে তার বিশেষ অবদান রয়েছে, কারণ তিনি বিভিন্ন ধরনের ভ্যাকসিন বা বিভিন্ন ধরনের টিকা তিনি আবিষ্কার করেছেন। তিনি যদি এই বিভিন্ন টিকাগুলো আবিষ্কার না করতেন, তাহলে আজকের এই পৃথিবীটা হয়তো এমন থাকতো না। ঠিক আছে, তো এক এক করে আমরা দেখি। লুই পাস্তুর প্রথমে কি করেন? তিনি বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা। তো বায়োজেনেসিস তত্ত্বটা কি? বায়োজেনেসিস তত্ত্ব হচ্ছে যে জীব থেকেই জীবের সৃষ্টি হয়। ঠিক আছে, জীব থেকেই জীবের সৃষ্টি হয়, তিনিই তা বিশ্লেষণ করেন। আর এই জীব থেকে জীবের সৃষ্টি এই তত্ত্বটাকে বলা হয় বায়োজেনেসিস থিওরি। ঠিক, এটা তিনি প্রবর্তন করেন কে? স্যার লুই প্যাস্চার। এছাড়াও তিনি কি করেন? তিনি পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন। পাস্তুরাইজেশন পদ্ধতি কি? তো সেই সময় দেখা গেছিল যে সেই সময় লুই প্যাস্চার যে সময়কারের মানুষ, সেই সময় দেখা গেছিল যে মদ শিল্প, ঠিক ওয়াইন, যে মদ শিল্প, সেই মদ শিল্পে মদগুলো দীর্ঘদিন থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে বা মদ টক হয়ে যাচ্ছে, টক। তো তখন তিনি সেই টক জাতীয় মদকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে তার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে। তো তারপর তিনি এই যে পাস্তুরাইজেশন পদ্ধতি বা ইংরেজিতে বলে প্যাস্চারাইজেশন মেথড, তিনি উদ্ভাবন করেন। ঠিক আছে, এই পদ্ধতিতে কি হয়? এই পদ্ধতিতে দুধকে নির্দিষ্ট উষ্ণতায় গরম করে দুধকে নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায়, আর এই পদ্ধতিকে বলা হয় পাস্তুরাইজেশন। দেখো, পাস্তুরাইজেশন আমরা ধীরে ধীরে পড়বো। ঠিক আছে, বায়োলজি যখন আমরা ধীরে ধীরে আগে বাড়বো, তখন আমরা ডিটেলস প্রত্যেকটা বিষয় পড়বো। ওকে, তো তারপরে তিনি কি করেন? দেখো, রেশম শিল্প তৎকালীন সময়ে। তো এই জন্যই বললাম স্যার লুই প্যাস্চারের ভূমিকা বিশাল, কারণ এই যে রেশম শিল্পের সময় তখন যে গুটি পোকা থেকে রেশম তৈরি হতো না, সেই গুটি পোকা মরক লাগা মানে কি? কোনো এক ধরনের রোগ হতো এবং মরে যেত। তো তিনি কিন্তু সেই গুটি পোকার মরক রোধ করেন, নাম্বার 1 কাজ। 2 নম্বর কাজ, যে কোনো গবাদি পশু, তখন মানুষ যখন গবাদি পশু পুষত, সেই গবাদি পশুর এক ধরনের রোগ হতো, সেই রোগকে বলা হচ্ছে অ্যানথ্রাক্স। তো সেই গবাদি পশুর অ্যানথ্রাক্স রোগের কিন্তু প্রতিষেধক তিনি আবিষ্কার করেন। তারপর চিকেন কলেরার টিকা তিনি আবিষ্কার করেন, অর্থাৎ মুরগিও মরক লেগে মরে যেত, সেই মুরগি বাঁচানোর জন্য তিনি চিকেন কলেরার টিকা আবিষ্কার করেন। আর সর্বোপরি তার যে আবিষ্কার, সেটা হলো জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। ঠিক আছে, জলাতঙ্ক রোগের টিকা কোন ভাইরাসের জন্য হয়? রেবিস ভাইরাসের জন্য হয়। ঠিক, তো সেই রেবিস ভাইরাসকে প্রতিরোধ করতে তিনি টিকা আবিষ্কার করেন, অর্থাৎ জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কিন্তু। ওকে, চলো নেক্সট আমরা দেখছি আলেকজান্ডার ফ্লেমিং। স্যার আলেকজান্ডার ফ্লেমিং চিকিৎসা জগতে এনারও বিরাট বড় ভূমিকা আছে, কারণ আমরা যখনই অ্যান্টিবায়োটিক কথাটা
সঙ্গে কথাটা যখনই আমরা আলোচনা করি তখন অ্যান্টিবায়োটিক কথাটা আলোচনা করার জন্য সবার আগে কিন্তু আমাদের স্যার আলেকজান্ডার ফ্লেমিং এর কথাটা মাথায় আসা উচিত, কারণ 1929 সালে পেনিসিলিয়াম নোটেটাম নামক এক ধরনের ছত্রাক থেকে, কোন ছত্রাক? পেনিসিলিয়াম নোটেটাম নামক এক ধরনের ছত্রাক থেকে তিনি পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করেন। ঠিক আছে, আর এই আবিষ্কারের জন্য 1945 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ওকে ওকে নেক্সট হচ্ছেন রবার্ট হুক। তো আমরা আগে আলোচনা করেছিলাম যে স্যার রবার্ট হুক সর্বপ্রথম কি আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন। সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন তিনি কিসের থেকে? কর্কের পাতলা ছেদ থেকে বা ছাল থেকে। ওকে, কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দে। এখন ঘটনা হচ্ছে স্যার রবার্ট হুক যে কোষটি আবিষ্কার করেছিলেন সেটি ছিল ডেড সেল। ওকে, সেটি ছিল ডেড সেল, কিন্তু স্যার লিউভেনহক কি করলেন? স্যার লিউভেনহক জীবন্ত কোষ আবিষ্কার করেছিলেন। ওকে, আর এছাড়াও যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তিনিই প্রথম আবিষ্কার করেন। ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সট। এবার আমরা দেখব যে আমরা বিজ্ঞানে পড়েছি সেল থিওরি। ঠিক আছে, সেই সেল থিওরি যারা প্রোপাউন্ড করেছিলেন এই দুই ভদ্রলোক সেল থিওরি প্রোপাউন্ড করেছিলেন, অর্থাৎ স্যার স্লেইডেন অ্যান্ড স্যার সোয়ান। ঠিক আছে, তো ম্যাথিয়াস স্লেইডেন আর থিওডোর সোয়ান এই হলো তাদের পুরো নাম। এই দুইজনেই কিন্তু সাইটোলজিস্ট ছিলেন। তো সাইটোলজিস্ট থেকে এখান থেকে একটা জিকে তোমাদের জানা উচিত, স্টাডি অফ সেল। কোষ নিয়ে পড়াশোনাকে আমরা কি বলবো? স্টাডি অফ সেলকে আমরা বলবো সাইটোলজি। ঠিক আছে, কোষ নিয়ে পড়াশোনাকে আমরা বলবো সাইটোলজি। তো তিনি এই দুইজন ব্যক্তি অর্থাৎ স্যার স্লেইডেন অ্যান্ড স্যার সোয়ান এনারা ছিলেন সাইটোলজিস্ট। ঠিক আছে, অর্থাৎ কোষবিদ। তো এনারা কি করলেন? 1839 খ্রিস্টাব্দে সেল থিওরি প্রবর্তন করলেন বা কোষতত্ত্ব। তা তাদের এই কোষতত্ত্ব অনুযায়ী তারা কি বললেন? তারা বললেন যে প্রথম কথা তেনারা বললেন যে কোষ হলো জীবদেহের গঠনমূলক এবং ক্রিয়ামূলক একক, অর্থাৎ দ্য সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ ফাংশনাল। তাঁরা বললেন সেল ইজ দ্য ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। তো প্রথম বাক্যটাই হচ্ছে তাই, কোষ হলো জীবদেহের গঠনমূলক বা ক্রিয়ামূলক একক। ঠিক আছে, অর্থাৎ কি, যে কোনো জীবন, যে কোনো প্রাণ, যে কোনো জিনিস সৃষ্টি হওয়ার জন্য কি লাগবে? একটা সেল লাগবে। একটা সেল থেকেই কোনো একটা জীবের সৃষ্টি হবে। 2 নম্বর কথা তারা কি বললেন? প্রতিটি জীবদেহই এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। ওকে, প্রতিটি জীবদেহই কি এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। দেখো, এই লেকচার তোমরা যখন দেখছো তখন আমি আশা করছি তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। আমাদের লেকচার সিরিজ এখন থেকে কিন্তু চলতে থাকবে। এটা যেহেতু পার্ট 1, তো তোমরা এই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের খাতায় নোট করে রাখবে। ওকে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের এখান থেকে আমি যে নোট তৈরি করে দেব এই নোটের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না, পরিষ্কার কথা। তো তাদের 3 নম্বর কথাটা কি ছিল? তাদের 3 নম্বর কথাটা ছিল যে জীবদেহের জীবনযাত্রা শুরু হয় একটি মাত্র কোষ থেকে, তারপর সেল ডিভিশন হয়ে বিভিন্ন সেল ডিভিশন হয়ে কি হয়, শরীরটা আরো বড় হতে থাকে, কিন্তু শুরুতে একটি মাত্র কোষ থাকে। এখানে আরেকটা কথা বলা দরকার, তিনারা এটাও বলেছিলেন যে যে কোনো প্রাণ সৃষ্টি হয় একটা প্রি এক্সিস্টিং সেল থেকে। কি থেকে? প্রি এক্সিস্টিং সেল থেকে। প্রি এক্সিস্টিং সেল মানে এই সেলটা পূর্বে থেকেই থাকে এবং সেই প্রি এক্সিস্টিং সেল থেকে নিউ সেলের সৃষ্টি হয়। বোঝা গেল? এই ছিল তাদের কোষ মানে সেল থিওরি। ওকে, তো সেল থিওরি কে প্রোপাউন্ড করেছিলেন? সেল থিওরি প্রোপাউন্ড করেছিলেন 2 জন বিজ্ঞানী, স্যার স্লেইডেন অ্যান্ড স্যার সোয়ান। ঠিক আছে, চলো আমরা এগুলো আলোচনা করব। আমরা নেক্সট লেকচারে কিন্তু সেল নিয়েই আলোচনা করবো, অর্থাৎ কোষ আমাদের নেক্সট লেকচারে হবে। ওকে, চলো আমরা এবার দেখছি স্যার জেডি ওয়াটসন অ্যান্ড দেখছি স্যার FHC ক্রিক। তো ওয়াটসন অ্যান্ড ক্রিক, স্যার ওয়াটসন অ্যান্ড ক্রিক এনারা কি করেছিলেন? স্যার ওয়াটসন অ্যান্ড ক্রিক করেছিলেন কি ইন দ্য ইয়ার 1953, 1953 সালে তারা ডিএনএ এর দ্বিতন্ত্রী কুণ্ডলী নকশা আবিষ্কার করেছিলেন। ওকে, তো ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো সেই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ
হ্যাঁ, যেটা কিনা আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে থাকে এবং ভিন্ন ভিন্ন সেই ডিএনএ থাকে, ঠিক? তো সেই ডিএনএ এর দ্বিতন্ত্রী কুণ্ডলী নকশা আবিষ্কার করেছিলেন কারা? স্যার ওয়াটসন অ্যান্ড ক্রিক। তাদের মতে বিভিন্ন জীবে ডিএনএ অণুর সজ্জা পদ্ধতি ভিন্ন হয়, অর্থাৎ বিভিন্ন জীবের ডিএনএ বিভিন্ন রকমের হবে, এক হবে না। এছাড়াও আরো কি বলেছে, 1962 সালে এই পরীক্ষা নিরীক্ষার জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ওকে, চলো এরপর আমাদের ভারতীয় বিজ্ঞানী, যিনি বর্তমান বলছি, তো ইনি আমেরিকান বাসিন্দা কিন্তু ভারতীয় মূলের বিজ্ঞানী, হরগোবিন্দ খুরানা। তো হরগোবিন্দ খুরানা মহাশয় কি করেছিলেন? তিনি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন। আচ্ছা, জেনেটিক কোড কি জিনিস আজকে আমি এটি আলোচনা করব না, যখন আমরা জিন নিয়ে পড়াশোনা করব, হ্যাঁ, তখন আমি এটাকে আলোচনা করব, ঠিক আছে? তো এখন তুমি জেনে রাখো যে স্যার হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন, আর তিনি প্রমাণ করেছিলেন যে অজৈব বা জৈব রাসায়নিক পদার্থ থেকে ডিএনএর কুণ্ডলী তৈরি করা যায় এবং এটি হলো প্রাণের সৃষ্টির আদি উপাদান, ঠিক আছে? আমরা যখন নেক্সট লেকচারে কি পড়বো, নেক্সট ইয়ারে সেল পড়বো, যখন সেলের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, আর এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু আমাদের ডিএনএ থাকে। ওকে, তো সেই ডিএনএ এর মধ্যে নিয়ে আলোচনা করবো তখন। আর এই পরীক্ষা নিরীক্ষার জন্য তিনি 1969 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। ওকে, চলো এরপরে রয়েছে স্যার ক্যারোলাস লিনিয়াস। স্যার ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। স্যার কার্লস লিনিয়াসকে কি বলা হচ্ছে? স্যার কার্লস লিনিয়াসকে বলা হচ্ছে ফাদার অফ ট্যাক্সোনমি। এবার কথা হলো ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি মানে হচ্ছে টু ক্লাসিফিকেশন। ট্যাক্সোনমি মানে কি? ক্লাসিফিকেশন। ট্যাক্সোনমি মানে হচ্ছে ক্লাসিফিকেশন, মানে শ্রেণী বিভাগ করা। তাহলে তিনি কি করেছিলেন? তিনি ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির জনক। ওকে, তিনিই প্রথম সুনির্দিষ্ট পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীর শ্রেণী বিভাগ করেছিলেন। তাহলে সর্বপ্রথম উদ্ভিদ এবং প্রাণীর শ্রেণী বিভাগ কে করেছিলেন? সর্বপ্রথম উদ্ভিদ ও প্রাণীর শ্রেণী বিভাগ করেছিলেন স্যার কার্লস লিনিয়াস। এই জন্য তাকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। আর ট্যাক্সোনমি শব্দের অর্থ কি? ক্লাসিফিকেশন। ক্লিয়ার হলো? এছাড়াও তিনি দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নমিনক্লেচারের প্রবর্তন করেছিলেন, অর্থাৎ দ্বিপদ বিশিষ্ট জীবের মানে মানুষের, হোমো স্যাপিয়েন্সের নাম তিনি কিন্তু দিয়েছিলেন। তারপর রয়েছে স্যার জোসেফ প্রিস্টলে। সবার থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তিনি অক্সিজেন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? স্যার জোসেফ প্রিস্টলে অক্সিজেন আবিষ্কার করেছিলেন। দেখো, 1774 সালে তিনিই প্রথম মার্কিউরিক অক্সাইড, অর্থাৎ পারদের ওপরে যে ফেনা, সাদা ফেনা, সেই পারদের ওপরের সাদা ফেনা থেকে তিনি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেছিলেন। ওকে, এই জন্য বলা হয় অক্সিজেন গ্যাসের আবিষ্কর্তাকে কিন্তু বলা হয় কে? অক্সিজেন গ্যাসের আবিষ্কারকর্তা স্যার জোসেফ প্রিস্টলে। ওকে, আর তিনিই প্রমাণ করেন যে উদ্ভিদের সালোক সংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং সেই অক্সিজেন গ্যাসই প্রাণীরা শ্বাসকার্যের সময় গ্রহণ করেন। বোঝা গেল? ওকে, এগুলো জাস্ট একটা এগুলো হচ্ছে জাস্ট তোমার কি বলবো, ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলো মনে রাখতে হবে, এখানে বোঝার কিছুই নেই। এডওয়ার্ড জেনার কিন্তু তৎকালীন সময় বিশিষ্ট বিজ্ঞানী, কারণ গুটি বসন্ত রোগের তিনি টিকা আবিষ্কার করেছিলেন। গুটি বসন্ত, যাকে আমরা স্মল পক্স বলি, কারণ এই গুটি বসন্ত রোগ আগে যখন হতো তখন একে মরক লাগতো, মানে এই রোগ যখনই হতো তখন কিন্তু লক্ষ লক্ষ লোক মারা যেত একই সময়। তো স্যার এডওয়ার্ড জেনার 1796 সালে স্মল পক্স বা গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। ওকে, চলো নেক্সট হচ্ছেন স্যার গ্রেগর জোহান মেন্ডেল, অর্থাৎ আমরা মেন্ডেল নামেই বেশি পরিচিত। স্যার মেন্ডেল কি করেছিলেন? জিন তত্ত্বের জনক, ফাদার অফ জেনেটিক্স। স্যার মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স বা জিন তত্ত্বের জনক। ওকে, তো মেন্ডেল সংকরায়ন পরীক্ষার মাধ্যমে পৃথক ভবনের সূত্র ও স্বাধীন বন্টনের সূত্র আবিষ্কার করেছিলেন। এটাও আমরা কিন্তু জিন, যখন আমরা পড়বো জিন থিওরি, তো সেখানে এগুলোর আলোচনা আমরা করব। ওকে, তো ফাদার অফ জেনেটিক কাকে বলা হচ্ছে? ফাদার অফ জেনেটিক বলা হচ্ছে স্যার মেন্ডেলকে। এরপর হচ্ছেন স্যার ল্যামার্ক। তো জীববিদ্যায় জানো স্যার ল্যামার্কের বিশিষ্ট ভূমিকা রয়েছে। তো জীববিজ্ঞান বা বায়োলজি শব্দের প্রথম প্রবক্তা কিন্তু, দেখো অ্যারিস্টটল জীববিজ্ঞানের জনক ঠিকই আছে, কিন্তু বায়োলজি শব্দটি বা জীববিজ্ঞান শব্দটি প্রথম প্রবর্তন করেন কিন্তু স্যার ল্যামার্ক। ওকে, তিনি অভিব্যক্তিবাদের প্রবক্তা, ঠিক আছে?
অভিব্যক্তিবাদের যে প্রধান মত, তিনি কি মত দিয়েছিলেন? তিনি প্রধান মত দিয়েছিলেন যে 1 নম্বর, জীবদেহের অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উপর জীবের ক্রমবিকাশ নির্ভর করে। ঠিক আছে, অর্থাৎ কি, আমরা যদি কোনো অঙ্গ ব্যবহার না করি, ধীরে ধীরে সেই অঙ্গ অবলুপ্ত হয়ে যাবে, এটা ছিল তার কথা। এবং 2 নম্বর কথা তিনি কি বলছেন, যে জীবের অর্জিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চিত হয়। কিন্তু এই কথাটি, এই যে জীবের অর্জিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, মানে ধরো তুমি যা করছো, তোমার সেই কর্মশৈলী কি হবে, তোমার আস্তে আস্তে তোমার জিনের মধ্য দিয়ে তোমার সন্তানের মধ্যে ঢুকবে, তোমার সন্তান যা করবে তা করে এরকম বংশ পরম্পরায় আসবে। তো তার এই যে তত্ত্ব, অর্থাৎ এই যে দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রকে এখন আর গ্রহণ করা হয় না। ঠিক আছে, এই দ্বিতীয় সূত্রকে গ্রহণ করা হয় না। কেন গ্রহণ করা হয় না তোমরা একটু পরেই দেখতে পাবে। ওকে, চলো নেক্সট। চার্লস ডারউইনের তোমরা জানো অভিব্যক্তির তত্ত্ব। ঠিক আছে, তো চার্লস ডারউইন কি করেছিলেন, তিনি জীবের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্ব আবিষ্কার করেন। আর তার এই অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের মূল বৈশিষ্ট্য কি ছিল? তিনি প্রথম কথা বলেছিলেন যে প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, 2 নম্বর কথা বলেছিলেন অস্তিত্বের জন্য সংগ্রাম, আর 3 নম্বর কথা বলেছিলেন কি যোগ্যতমের উদ্বর্তন। ঠিক আছে, এটাও আমরা ধীরে ধীরে যখন আমাদের লেকচার আসবে তখন আমরা এগুলো পড়বো। ওকে, তো অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের আবিষ্কর্তাকে স্যার চার্লস ডারউইন। ঠিক আছে, তার কথা 3টি কি? প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম, আর যোগ্যতমের উদ্বর্তন। ঠিক আছে, চলো। স্যার দ্য ভেরিস তিনি মিউটেশন থিওরির জনক। ঠিক আছে, মিউটেশন থিওরির জনক। তো মিউটেশন থিওরিটা কি? দেখো, এই তত্ত্বটি হলো উদ্ভিদ ও প্রাণীর বিশেষ চরিত্রগত লক্ষণ যা হঠাৎ পরিবর্তিত হয়ে বংশগতির ধারায় বংশধরদের দেহে বিকশিত হয় এবং নতুন প্রজাতির মধ্যে সৃষ্টি হয়। অর্থাৎ ল্যামার্কের খানিকটা মত তিনি এখানে নিলেন। ঠিক আছে, তো মিউটেশন থিওরির জনককে স্যার ডি ভ্রিয়াস। ঠিক আছে, ভ্রিস। চলো নেক্সট হচ্ছে, দেখো এই যে স্যার উইজম্যান বা ওয়াইজম্যান, তোমরা যাই বলো, স্যার উইজম্যান বা ওয়াইজম্যান, ইনি কি করেন? ইনি জার্মপ্লাজম থিওরি প্রবর্তন করেন। ঠিক আছে, জার্মপ্লাজম থিওরির মূল বক্তব্য কি ছিল? তার মতে দেহকোষের কোনো পরিবর্তন বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না। স্যার ল্যামার্ক কি বলেছিলেন? স্যার ল্যামার্ক বলেছিলেন, তার দ্বিতীয় সূত্রে তিনি বললেন যে জীবের অর্জিত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বংশ পরম্পরায় তার বংশধরদের মধ্যে যাবে। কিন্তু স্যার ওয়াইজম্যান তার জার্মপ্লাজম থিওরির মধ্য দিয়ে বললেন যে দেহকোষের কোনো পরিবর্তন বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে না। আর এই জন্যেই এই তত্ত্বের মাধ্যমে তিনি ল্যামার্কের যে অভিব্যক্তিবাদের দ্বিতীয় সূত্র ছিল, সেই দ্বিতীয় সূত্রকে কিন্তু খণ্ডন করলেন। একটু আগে আমি যেটা বলে এসেছি, দেখো এই যে এইটাকে খণ্ডন করলেন। এই যে জীবের অর্জিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চিত হয়, এই বক্তব্যকে তিনি কিন্তু খণ্ডন করলেন। কে খণ্ডন করলেন? খণ্ডন করলেন স্যার ওয়াইজম্যান। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখছি আমাদের ভারতবর্ষের প্রখ্যাত সন্তান বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তো আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি কি করেছিলেন? তো আমরা সবাই জানি তিনি প্রাণীদের মতন উদ্ভিদেরও যে প্রাণ আছে তার পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রমাণ করেছিলেন। তাছাড়াও তিনি বলেছিলেন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন। এছাড়া তিনি বসু বিজ্ঞান মন্দির, অর্থাৎ তার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে তিনি কলকাতাতে একটি গবেষণা কেন্দ্র, যার নাম বসু বিজ্ঞান মন্দির, বিজ্ঞান গবেষণা কেন্দ্র বা বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেছিলেন। ওকে, তো এই ছিল আমাদের জীববিদ্যায় সমর্পিত কয়েকজন প্রখ্যাত বিজ্ঞানী। এছাড়াও বহুরা আছেন, আমরা ধীরে ধীরে পড়ব। তো চলো এবার আমরা দেখে নিই যে আমরা আমাদের বায়োলজির লেকচার সিরিজগুলোতে কি কমপ্লিট করব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, তো জুওলজির জন্য অর্থাৎ প্রাণীবিদ্যার জন্য বিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়, এক হলো প্রাণীবিদ্যা আর একটা হলো উদ্ভিদবিদ্যা। উদ্ভিদবিদ্যাকে আমরা কি বলে থাকি? বোটানি। তো জুওলজিতে আমরা কি পড়বো? জুওলজিতে আমরা নিউট্রিশন পড়বো অর্থাৎ পুষ্টি, ডাইজেস্টিভ সিস্টেম পড়বো মানে পরিপাকতন্ত্র, এক্সক্রেটরি সিস্টেম পড়বো মানে রেচনতন্ত্র,
রেসপিরেটরি সিস্টেম পড়বো মানে শ্বসনতন্ত্র, সার্কুলেটরি সিস্টেম পড়বো মানে সংবহনতন্ত্র, গ্ল্যান্ডুলার সিস্টেম পড়বো মানে গ্রন্থিতন্ত্র, স্কেলেটন সিস্টেম পড়বো মানে কঙ্কালতন্ত্র, সেন্সরি অর্গানস পড়বো, আমরা যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে সেই চোখ কান এগুলো সম্পর্কে পড়বো, নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্র সম্পর্কে পড়বো, রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে প্রজননতন্ত্র সম্পর্কে আমরা পড়বো, হিউম্যান ডিজিজ এবং মানুষের দেহে যে হওয়া রোগ সেই সম্পর্কে পড়বো জুওলজিতে। ওকে, আর বোটানিতে আমরা কি কি পড়বো? বোটানিতে আমরা সেল সম্পর্কে পড়বো মানে কোষ সম্পর্কে পড়বো, আমরা টিস্যু সম্পর্কে পড়বো মানে কলা সম্পর্কে পড়বো, ক্লাসিফিকেশন অফ লিভিংস মানে জীবের যে শ্রেণীবিভাগ সেটা সম্পর্কে পড়বো, প্লান্টস অ্যান্ড ইটস ফ্যামিলি উদ্ভিদ এবং তার পরিবার সম্পর্কে পড়বো, আর প্লান্ট ডিজিজ এবং উদ্ভিদের কি কি রোগ হয় সেটা পড়বো। ওকে, তো সবার আগে আমরা বোটানি কমপ্লিট করব, আর বোটানি কমপ্লিট করার পরে আমরা কিন্তু জুওলজি কমপ্লিট করব। তো আমাদের নেক্সট ক্লাস যেটা হবে সেটা সেল, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা করব সেলের উপরে ভিত্তি করে, ঠিক আছে? পরবর্তী ক্লাস আমরা কোষ করব। তো যাই হোক, আজকে এখানে আমি আমাদের লেকচার শেষ করছি। তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তো আবার বলে দিই, এই চ্যানেলের মধ্য দিয়ে আমি তোমাদেরকে জেনারেল নলেজ পড়াবো, যেটা কিনা WBCS এর জন্য বিশেষভাবে হেল্পফুল হবে। আর যারা ম্যাথ অ্যান্ড ইংলিশের জন্য ইন্টারেস্টেড তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমার একটি চ্যানেল আছে এক্সাম সলিউশন, সেই এক্সাম সলিউশন চ্যানেলটি ভিজিট করে দেখো। সেখানে আমরা নিয়মিত ইংরেজি এবং অঙ্কের ক্লাস চালু করেছি। ওকে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং তোমাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।